বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাল্লামাউ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, অতিথি শিক্ষক, পাল্লামাউ মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি আজকে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে সংযুক্ত আছো বা ক্লাসটি দেখতেছো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন পৃষ্ঠা নাম্বার 45 খোলো। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা আমার সাথে সাথে তোমরা অনুসরণ করতে পারবে। আমরা আমাদের চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, বিষয়গুলো নিয়ে প্রথমে আমি একটু কথা বলি। প্রথমে আমরা আলোচনা করব পরমাণু গঠন সম্পর্কে যে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ আছে, মতবাদ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমাদের আসতেছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, তারপরে আইসোটোপের ব্যবহার, তারপরে আসতেছে পরমাণুতে ইলেকট্রনগুলা কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সর্বশেষে থাকতেছে ক্যাটায়ন, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন নিয়ে আলোচনা। প্রথমে আমি পরমাণু গঠন সম্পর্কে যে বিভিন্ন বিজ্ঞানীদের মতবাদ রয়েছে, মতবাদ নিয়ে আলোচনা করছি। আগে প্রথমত তোমাদের বুঝতে হবে পরমাণু জিনিসটা কি। আমরা জানি প্রত্যেকটা পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো দুই রকম হয়ে থাকে, অণু এবং পরমাণু। তার মধ্যে পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা। পরমাণু হচ্ছে কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে যদি এমন একটা অবস্থানে নিয়ে আসা যায় যে এটা স্বাভাবিকভাবে আর ভাঙা সম্ভব নয়, তাহলে ওই ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। যদিও পরবর্তীতে বিজ্ঞানীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে পরমাণুকেও ভাঙিয়ে 3টা কণিকা পেয়েছে, যেগুলো নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে জানতে পারবে। এখন পরমাণু সম্পর্কে, পরমাণু গঠন কীরকম, আকার কীরকম, দেখতে কীরকম, বা এগুলো নিউক্লিয়াসের ভিতরে একটা পদার্থের ভিতরে কিভাবে অবস্থান করে সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ পোষণ করেছে। তোমাদের পাঠ্য বইয়ে প্রথমে যে মতবাদটা আছে সেটা হচ্ছে পরমাণু সম্পর্কে ডেমোক্রিটাসের মতবাদ। ডেমোক্রিটাস হচ্ছে একজন গ্রিক দার্শনিক। উনি পরমাণু সম্পর্কে বলেছেন যে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। এইটা হচ্ছে অবিভাজ্য কণা, একে যত ইচ্ছা এটাকে ভাঙা যায় না। তিনি এই পরমাণুর অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটা এসেছে গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। ঠিক আছে। তারপরে ডেমোক্রিটাসের সাথে এই মতবাদে দ্বিমত পোষণ করেন প্লেটো এবং এরিস্টটল নামে আরও দুজন গ্রিক দার্শনিক। ওনাদের বাসস্থান প্রাচীন গ্রিস দেশে। তো ওনারা বলেছেন যে পরমাণুসমূহ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের অণুগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকে। অর্থাৎ ওনারা বলছে পরমাণুকে যত ইচ্ছা ভাঙা যাবে। পরবর্তীতে আরেকজন রসায়নবিদ, ওনার নাম হচ্ছে জন ডাল্টন। উনি 1803 সালে পরমাণু সম্পর্কে ওনার নিজস্ব মতবাদ উপস্থাপন করেন। উনি বলেন যে পরমাণুসমূহ হচ্ছে অবিভাজ্য এবং এদেরকে যত ইচ্ছা তত কিন্তু ভাঙা যায় না। ওনার মতবাদের সাথে ডেমোক্রিটাসের মতবাদ খানিকটা মিল রয়েছে। এবার আরও কিছু মতবাদ তোমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা হয়েছে, যেমন রাদারফোর্ড। পরবর্তী ক্লাসে তোমরা জানতে পারবে বোরের পরমাণু মডেল সম্পর্কে। রাদারফোর্ড বলেছেন যে পরমাণু 3 ধরনের কণিকা দ্বারা গঠিত। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3 ধরনের কণিকার অবস্থান কোথায় এই সম্পর্কে রাদারফোর্ড বিস্তারিত আলোচনা করেছেন। দেখো তোমরা, আমরা সবাই সৌরজগতের মডেল সম্পর্কে অবহিত। আমরা জানি যে সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহগুলা ঘূর্ণায়মান। তো রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করেছেন।
তিনি পরমাণুর একটা কেন্দ্রকে কল্পনা করেছেন। ওই কেন্দ্রটার নাম দিয়েছেন নিউক্লিয়াস পরমাণুর। দেখো তোমরা, এই নিউক্লিয়াসের মধ্যে পরমাণুতে দুইটা কণিকা নিউক্লিয়াসের মধ্যে বিদ্যমান থাকে, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে। আর পরমাণু এই কেন্দ্রের চারপাশে থাকে কক্ষপথ, বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে এবং তারা অনবরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, ঠিক যেমনটা সৌরজগতের সূর্যকে অন্যান্য গ্রহগুলা প্রদক্ষিণ করে। তো এখন কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। আপাতত তোমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা যে বিষয়টা জানতে পারছি সেটা হচ্ছে পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে। এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তার মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর ইলেকট্রনগুলো থাকে চারপাশে যে কক্ষপথ রয়েছে, কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করে। ইলেকট্রনগুলো পরমাণুর যে নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র, যেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, ইলেকট্রনগুলা ওই কেন্দ্রকে প্রদক্ষিণ করে সর্বদা ঘূর্ণায়মান থাকে, ঠিক আছে। এবার তার পরবর্তীতে আমরা এখন আলোচনা করব পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে। তো তোমরা ইতিমধ্যে জানতে পারছো যে পরমাণুতে 3 ধরনের কণিকা থাকে, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এটার মধ্যে একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। একটা পরমাণুতে যতগুলা ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, ওই প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে তো ওই প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন ধরো সোডিয়াম একটা ধাতু, সোডিয়ামের প্রোটনের সংখ্যা হচ্ছে 11। তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আবার একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে, পরমাণুটা যখন স্বাভাবিক অবস্থা থাকে, অর্থাৎ যখন সে ইলেকট্রন ত্যাগ করে না বা গ্রহণ করে না, যখন সে স্বাভাবিক নিরপেক্ষ অবস্থা থাকে অর্থাৎ আয়নে পরিণত হয় না, তখন পরমাণুতে প্রোটন এবং পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যেমন সোডিয়ামের, আমরা কিছুক্ষণ আগে বলছি সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, তার মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখন সোডিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা 11, প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, সে কারণে সোডিয়ামের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 11। এবার আসো ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে ভর সংখ্যা বলা হয়। একটা পরমাণুতে যতগুলা প্রোটন থাকে এবং যতগুলা নিউট্রন থাকে তার সমষ্টিকে ওই মূলে ভর সংখ্যা বলা হয়, ঠিক আছে। যেমন ধরো আমরা আরেকটু আগে যে বিষয়টা আলোচনা করছিলাম সোডিয়ামের ব্যাপারে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা প্রোটন সংখ্যা হচ্ছে 11। তারপরে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ঠিক আছে। এখন প্রোটন এবং নিউট্রন যদি আমরা যোগ করি, সোডিয়ামের প্রোটন হচ্ছে 11টা, নিউট্রন 12টা। এখন যদি আমরা টোটাল যোগ করি তাহলে হবে এখানে 23। এই 23কে বলা হয় সোডিয়ামের ভর সংখ্যা, ঠিক আছে। তাহলে ভর সংখ্যা হচ্ছে দুটি সংখ্যার যোগফল। এই যোগফলটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ একটা মৌলের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা যোগ করলে যে যোগফল পাওয়া যায় ওই যোগফলকে ওই মৌলের ভর সংখ্যা বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে জানতে পারছি। আমি আবারও বিষয়টা বলতেছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। আর ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলা হয়। এবার আমরা জানবো আইসোটোপ সম্পর্কে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তোমরা যখন ভবিষ্যতে উপরের শ্রেণীতে যাবে তখন এই বিষয়টা তোমরা পাবে, আইসোটোপ যে। এখন প্রথমে আমরা জানবো আইসোটোপ কাকে বলে। আইসোটোপ হচ্ছে একই মৌলের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে
ওই মৌলগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন আমি একটা উদাহরণের সাথে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। যেমন ধরো একটা মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের টোটাল 7টা আইসোটোপ আছে, যার মধ্যে 3টা প্রকৃতিতে পাওয়া যায়। ঠিক আছে, তোমাদের বইতে যদিও ওই 3টার কথাই উল্লেখ করা আছে, এর বাইরেও গবেষণাগারে আরও 4টা আইসোটোপ তৈরি করা হয়েছে। তো যেহেতু তোমাদের পাঠ্য বইয়ের 3টা আইসোটোপ আছে, আমরা ওই 3টে নিয়ে আলোচনা করতেছি। দেখো, হাইড্রোজেনের তিনটে এইচ লিখলাম, এইচ দ্বারা বোঝায় হাইড্রোজেন। ঠিক আছে, একটা হাইড্রোজেনের বাম দিকে, যে কোনো প্রতীকের বাম দিকের নিচে লেখা হয় তার প্রোটন বা পারমাণবিক সংখ্যা। যেমন এখানে হাইড্রোজেন প্রোটন বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, এটা এখানে 1 লেখা হবে। তারপরে দ্বিতীয় হাইড্রোজেনের এখানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা 1, তৃতীয় হাইড্রোজেনের এখানে প্রোটন বা পারমাণবিক সংখ্যা 1, এটা বাম দিকে নিচে একটু লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো প্রথম যে হাইড্রোজেন, ঠিক আছে, ওটার ভর সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যাকে লেখা হয় বাম দিকে উপরে, এখানে আমরা 1 লিখব। দ্বিতীয় হাইড্রোজেনের এটা ভর সংখ্যা হচ্ছে 2, এটা বাম দিকে আমরা উপরে লিখব। আবার তৃতীয় হাইড্রোজেনের এটা ভর সংখ্যা হচ্ছে 3, এটা বাম দিকে আমরা উপরে লিখব। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এই যে 3টে হাইড্রোজেন, এই তিনোটাই কিন্তু হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। এই তিনোটা হাইড্রোজেনের আমাদের সবগুলার এখানেও পারমাণবিক সংখ্যা সমান, এখানে 1, এখানেও 1, এখানেও 1। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো, সবগুলা কিন্তু ভর সংখ্যা এখানে সমান না। প্রথম হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় হাইড্রোজেনের 2, তৃতীয় হাইড্রোজেনের 3। এটা কেন হলো? এই কারণে হয়েছে যে সবগুলা হাইড্রোজেনে এখানে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্নতার কারণ হচ্ছে তাদের নিউট্রন সংখ্যা একই নয়। প্রথম হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা হচ্ছে 0, এটাকে বলা হয় প্রোটিয়াম, তো এখানে প্রথম হাইড্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 1, প্রোটন হচ্ছে 1 আর নিউট্রন হচ্ছে 0, 1 আর 0 যোগ করলে 1, এই কারণে প্রথম হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, এটাকে বলা হয় প্রোটিয়াম। দ্বিতীয় হাইড্রোজেনের দেখো, এটাকে বলা হয় ডিউটেরিয়াম। এটা প্রোটন সংখ্যা হচ্ছে 1, কিন্তু এটা নিউট্রন সংখ্যা 0 নয়। প্রথমটা নিউট্রন সংখ্যা ছিল 0, কিন্তু দ্বিতীয়টা নিউট্রন সংখ্যা হচ্ছে 1। তো 1 আর 1 যোগ করলে কত হবে? 2, যার কারণে দ্বিতীয় হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 2। এবার তৃতীয় হাইড্রোজেন দেখো, তৃতীয় হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যেটাকে আমরা বলি, এটা 1, কিন্তু এটা নিউট্রন সংখ্যা হচ্ছে 2। নিউট্রন সংখ্যা 2 হওয়ার কারণে 2 আর 1 যোগ করলে 3, যার কারণে তৃতীয় যে হাইড্রোজেন, এটাকে বলা হয় ট্রিটিয়াম বলা হয়, এটা ভর সংখ্যা হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম তিনটা যে হাইড্রোজেন, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, সবগুলোর এখানে পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন। প্রথম হাইড্রোজেনের ভর সংখ্যা 1, দ্বিতীয় হাইড্রোজেনের 2, তৃতীয় হাইড্রোজেনের 3। এটা ভর সংখ্যা ভিন্নতার কারণ হচ্ছে তাদের সবার নিউট্রন সংখ্যা 1 নয়। এই যে আমরা এখানে তিনটা হাইড্রোজেন একই মূল্যের পরমাণু, কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা একই পেলাম, কিন্তু ভর সংখ্যা আলাদা পেলাম। এই পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলা হয়। ঠিক আছে, তাহলে আইসোটোপ সম্পর্কে তোমরা ধারণা পেলে। এবার আমরা আইসোটোপের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। আইসোটোপের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে, তোমাদের বইতে সীমিত পরিসরে আইসোটোপের ব্যবহার উল্লেখ করছে। তোমরা আইসোটোপের আমরা প্রধান যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার রয়েছে, কৃষিক্ষেত্রে রয়েছে, খাদ্যদ্রব্য সংরক্ষণে রয়েছে, এছাড়া ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি আমরা যখন রোগাক্রান্ত হই, তখন আমরা যখন ডাক্তার শরণাপন্ন হই, ডাক্তার রোগ নির্ণয়ের জন্য আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকে। এখন আমাদের অনেক জটিল ও কঠিন রোগ নির্ণয়ের জন্য আইসোটোপের মাধ্যমে পরীক্ষা করা হয়। যেমন মনে করে আমাদের দেহের কোথাও যদি টিউমার থাকে বা ক্যান্সার আক্রান্ত কোষ থাকে, ওই কোষটা কোথায় আছে তার রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে নির্ণয় করা হয়। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার আক্রান্ত রোগী যখন তার ক্যান্সারটা প্রাথমিক পর্যায়ে থাকে, তখন ওই ক্যান্সার আক্রান্ত রোগীর ওই ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য আইসোটোপ পাঠিয়ে ওই কোষগুলোকে ধ্বংস করা হয়। এই কাজে সাধারণত টেকনেশিয়াম 99, কোবাল্ট 60, কপার 63 ইত্যাদি আইসোটোপ ব্যবহার করা হয়। এবার আসো কৃষিক্ষেত্রে ব্যবহার। আমরা জানি আমাদের
যে আবাদি জমিগুলো আছে, জমিগুলো ফসল চাষাবাদের জন্য রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধের প্রয়োজন। তো একটা জমিতে কি পরিমাণ রাসায়নিক সার এবং কি পরিমাণ কীটনাশক ওষুধ দিতে হবে তা কিন্তু আইসোটোপের মাধ্যমে সুস্পষ্টভাবে নির্ণয় করা সম্ভব। যদি আমরা আইডিয়া করে দিই, ধারণা করে দিই, তাহলে দেখা যাচ্ছে পরিমাণের থেকে বেশি বা কম পড়তে পারে। বেশি বা কম যদি পড়ে পরিমাণের তুলনায়, তাহলে এটা ফসলের ব্যাঘাত ঘটতে পারে, ফসলের ফলনে ব্যাঘাত ঘটতে পারে। তো আইসোটোপে যদি আমরা কৃষি গবেষণাগারে যাই বা কৃষি উপজেলা বা জেলা কৃষি তথ্য অফিসে যাই, তাহলে তারা আইসোটোপের মাধ্যমে আমাদের সুস্পষ্টভাবে এটা নির্ণয় করে দিবে যে জমিতে কি পরিমাণ সার বা কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। যদি আমরা সঠিক পরিমাণে জমিতে সার ও কীটনাশক ওষুধ প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো ফলন পেতে পারব। তারপরে আসো খাদ্যদ্রব্য সংরক্ষণে। ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পচনশীল খাদ্যদ্রব্যগুলোকে ধ্বংস করে ফেলে। এই খাদ্যদ্রব্য, এই ব্যাকটেরিয়া সহ এই অণুজীবগুলোকে ধ্বংস করার জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, যার ফলে ওই ব্যাকটেরিয়া সহ অন্যান্য যে অণুজীবগুলো আছে এরা খাদ্যকে ধ্বংস করতে পারে না। তারপরে আসো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। অনেক সময় আমরা পত্রপত্রিকায় বা টেলিভিশনের খবরের কাগজের মাধ্যমে জানতে পারি যে অনেক দিনে লক্ষ লক্ষ বছরের পুরনো বা হাজার বছরের পুরনো ফসিল পাওয়া গিয়েছে। তো এটা বিজ্ঞানীরা কীভাবে জানতে পারে যে এই যে ফসিলটা পাওয়া গেছে এটা যে হাজার বছরের পুরনো বা লক্ষ বছরের পুরনো? এটা সম্ভব হয় তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে ওই ফসিলকে পরীক্ষা করে বিজ্ঞানীরা এটা নির্ণয় করে যে এটা আসলে কত দিনের পুরনো। ঠিক আছে, তাহলে এখন আমরা আইসোটোপের বিভিন্ন ব্যবহার সম্পর্কে আলোচনা করছি। আইসোটোপ দেখলাম যে আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় এবং ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। এবার আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে যখন পড়ছিলাম তখন দেখছিলাম যে পরমাণু কেন্দ্র থাকে নিউক্লিয়াসের মধ্যে থেকে প্রোটন এবং নিউট্রন, এবং পরমাণুর চারপাশে থাকে কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। এখন কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে তারও সুনির্ধারিত হিসাব রয়েছে। তোমরা দেখো, এই হচ্ছে ধরো পরমাণুর নিউক্লিয়াস, এখানে থাকে প্রোটন এবং নিউট্রন। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। ধরো আমি 3টা কক্ষপথ অঙ্কন করলাম। এখন পরমাণুতে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে সেটা একটা সূত্র দ্বারা নির্ধারণ করা যায়। সূত্রটা হচ্ছে 2n²। এখন n এর মান কি হবে? যদি আমরা প্রথম কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে এটা নির্ণয় করতে যাই, তাহলে n এর মানকে 1 বসাইতে হবে। প্রথম কক্ষপথের জন্য n এর মান 1 বসবে। তো n এর উপর যেহেতু স্কোয়ার আছে, 1 এর উপরে স্কোয়ার থাকবে, 2 × 1 স্কোয়ারে 1, 2 আর 1 গুণ করলে 2। তার মানে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। তো সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকা মানে কি? এখানে 2টা ইলেকট্রনের বেশি থাকতে পারবে না, তবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে একটা ইলেকট্রন থাকা যাবে। যেমন মনে করো হাইড্রোজেনে আছে একটা ইলেকট্রন, তার প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন কিভাবে হবে? তার প্রথম কক্ষপথে একটা ইলেকট্রনে থাকবে, তবে 2টার বেশি কখনো সম্ভব নয়। হয় 2টা হবে, নয় একটা হবে, তবে 2টার বেশি কখনো থাকতে পারবে না। দ্বিতীয় ইয়েটা তোমরা দেখো, আমরা আবারও দেখি 2n² সূত্রের মাধ্যমে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকবে ইলেকট্রন? এখানে দ্বিতীয় কক্ষপথের জন্য n এর মান 2 বসবে, 2 স্কোয়ার, 2 × 2 স্কোয়ারে 4, 4 দুগুণে 8। দ্বিতীয় কক্ষপথের মধ্যে সর্বোচ্চ 8টা থাকবে। তার মানে 8টার নিচে থাকতে পারবে না তা নয়, 8টার নিচেও থাকতে পারবে, তবে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে। 8টার কমও হতে পারবে, তবে 8টার বেশি হতে পারবে না। অনুরূপভাবে আমরা তৃতীয় কক্ষপথে কতটা ইলেকট্রন থাকতে পারবে সেটা বের করতেছি। দেখো, তৃতীয় কক্ষপথের জন্য n এর মান 3 বসবে, অর্থাৎ কক্ষপথের নাম্বার যত হবে, কক্ষপথ যদি প্রথম কক্ষপথ হয় তাহলে n এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথ হলে n এর মান 2, তৃতীয় কক্ষপথ হলে n এর মান হবে 3। এখন আমরা তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বের করতেছি। দেখো, 3 স্কোয়ারে 3 × 3 = 9, 9 দুগুণে 18, অর্থাৎ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে, এবার আসো আমরা সংক্ষেপে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। ওই বিষয়টা হচ্ছে আয়ন। তো আমরা পরমাণুতে
ইতিমধ্যে আমি আলোচনা করছি পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে। প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ একটা পরমাণুতে যদি 10টা প্রোটন থাকে তাহলে 10টা ইলেকট্রন থাকবে, 15টা প্রোটন থাকলে 15টা ইলেকট্রন থাকবে। তার মানে একটা পরমাণুতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পরিমাণটা সমান থাকে। যেহেতু একটা পরমাণুতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পরিমাণ সমান থাকে, সেহেতু ওই পরমাণু সাধারণত আধান নিরপেক্ষ হয়ে থাকে। অর্থাৎ এটা ধনাত্মক আধানও প্রদর্শন করে না, ঋণাত্মক আধানও প্রদর্শন করে না। কিন্তু যদি ওই পরমাণুটা স্থিতিশীলতা অর্জনের জন্য যদি অন্য কোনো পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা নিজে ইলেকট্রন বর্জন করে, তাহলে ওই পরমাণু আয়নে পরিণত হবে, অর্থাৎ এটা চার্জগ্রস্ত হবে। ঠিক আছে, তাহলে আয়ন মানে হচ্ছে চার্জগ্রস্ত পরমাণুকে আয়ন বলা হয়, অথবা চার্জ যুক্ত পরমাণুকে আয়ন বলা হয়। এর চার্জ দুই প্রকার হতে পারে, ধনাত্মক চার্জযুক্ত হইতে পারে বা ঋণাত্মক চার্জযুক্ত হইতে পারে। যখন কোনো পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ করবে তখন সে ধনাত্মক চার্জযুক্ত হবে, আর ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে বলা হয় ক্যাটায়ন। আর যখন কোনো পরমাণু স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ করবে অন্য কোনো পরমাণু থেকে, তখন তাকে ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বলা হয়। আর ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু আরেকটা নাম হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, এই বিষয়টা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। আজকে সময় স্বল্পতার জন্য এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, যেমন পরমাণুর মতবাদ সম্পর্কে, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে, তোমরা বাসায় এই পাঠগুলা নিজেরা পড়বা এবং পাঠগুলো আয়ত্ত করে নিবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।